আমি ওদের সঙ্গে কথা বলে এসেছি, সামনে শুক্রবার বিয়ের আয়োজন করা হবে। কামিনীর কথায় সিনথিয়া খাওয়া থেমে গেল অবিলম্বে। চোখ দুটো নিজ নিজ স্থান থেকে বেরোনোর দশাপুচি। অবিশ্বাস্য গলায় সে আওড়ালো, মানে কার বিয়ে? কিসের বিয়ে? ইজানের। কেন, তুই জানিস না? সিনথিয়া বাঘারা বনে চেয়ে রইল। ওর এমন বাচ্চা সুলভ জিজ্ঞাসুর চোখে চাউনি দেখে কামিনী হাসলেন। পুনরায় বললেন, তুই তো ট্যুরে ছিলি, ফোন ধরিসনি। আমার বান্ধবী মালিনীর মেয়ে অনিন্দিতা, তার সঙ্গে বিয়ে। গত মাসের ছবি দেখিয়েছিলাম, মনে নেই? ইজান তো ধুমধাম করে বিয়ে করতে রাজি না এখনও, তাই এত তাড়াহুড়ো। তোরা সব বুধবার নাগাদ যাবে, ওকে দেখে বিয়ের জিনিসপত্র দিয়ে আসবে। মাথাটা ঝিমঝিম করে উঠল। সিনথিয়ার প্রথম কথাই হজম করতে পারছে না। এরপর যে কথা কামিনী হরহর করে বলে গেল তা হজম কী করে? ও স্তম্ভিত নেত্রে সবার দিকে একবার চায়, ব্যথিত গলায় বলে, ট্যুরে ছিলাম, বাড়ি ছেড়ে তো যায়নি, মেসেজ দিয়ে রাখতে অন্তত। ওর এক পল খাবারের দিকে চেয়ে উঠে যায়। এই খাবার আর তার গলা দিয়ে নামানোর অসম্ভব প্রায়। উপস্থিত সকলে দারুণ হতকম্ব হলেন। পরিস্থিতি সামলাতে সুজলা সামান্য হেসে বললেন, রাগ করেছে হয়তো, বড় ভাইয়ের বিয়ে, তাই আবার হুট করে আগে জানানো হয়নি। তার ওপর রাগ হয় স্বাভাবিক। আমি ওর ঘরে দিয়ে আসছি। সুবাহা নিজের বড় বোনকে হাড়ে হাড়ে চেনে। এই মেয়ে মতিগতি বোঝা তার এক চুটকির খেলা মাত্র। ওই তীর চকচকে সিনথিয়ার গমন পথে পরখ করল একবার। ভাবভঙ্গিতে রাগের আভাস নেই, কিন্তু স্পষ্ট ইমার নজরে আসছে। ও এবার চোখ ঘোরালো সুজলার দিকে। ক্ষীণ আওয়াজে বলল, তুমি বসো মা, আমি খাবার দিয়ে আসছি। সিনথিয়া দুহাতে আজলায় পানি তুলে মুখে ঝাপটা দিল। এরপর আয়নায় নিজের প্রতিবিলম্বের দিকে তাকালো। ভিতরে এত বিধ্বস্ততা, বাইরেটার প্রকাশ পাচ্ছে না কেন? ও পুনরায় পানির ঝাপটা দেয়। আধখোলা বাথরুমের দরজাটা তখন ঠকঠক আওয়াজ করে কেউ। সিনথিয়া তড়াক করে মরে সোফা এসেছে, বুকের কাছটায় হাত ভাঁজ করে হেলান দিয়ে দাঁড়ানো, চোখে কৌতূহলের লেশ। সিনথিয়া নিজেকে ধাতস্থ করে গম্ভীর কণ্ঠে বলল, রুমে আসার আগে নক করতে হয়, জানিস না? দরজাটা এমনভাবে খোলা যে কেউ ভাববে খুললাম খোলা পারমিশন দিয়ে রেখেছে সে। যাকগে, বড় ভাইয়ের বিয়ের খবর শুনে তার চেহারা এমন দেখাচ্ছে কেন? সিনথিয়া ভরকালো। বাথরুম থেকে বেরোতে বেরোতে বলল, মানে এই ধর, বেশি দুঃখ কষ্ট পেলে মানুষকে যেমন দেখায় তোকে ওরকমই দেখাচ্ছে। সিনথিয়া তীর চোখে তাকায় সঙ্গে সঙ্গে। সুভা, আমি তোর বড় বোন হই, ভাতরামও অন্য কোথায় করিস। খেতে ভালো লাগছে না, তাই উঠে এসেছি। তার জন্য তোর কাছে কৈফিয়ত দিতে হবে এখন? সুভা দু হাত কিঞ্চিত উপরে স্যারেন্ডার করা ভঙ্গিমায় সে শক্ত কণ্ঠে বলে, নয় সিনথিয়া খন্দকার, আর কৈফিয়ত ইম্পসিবল থিং। যাকগে, প্লেটের খাবার রাখা আছে, খেয়ে নিস। এলোমেলো রুমটার দিকে একপল চোখ ঘুরাই যান। চুলে হাত চালাতে চালাতে বিরক্তির সূচক শব্দ বের হয় আপনা আপনি। এত অগোছালো সে কবে হলো? পুরো রুমে কাপড়ে ছড়াছড়ি, হাঁটতে গেলে পায়ে কিছু না কিছু বাজছে, সেগুলো আবার ঠেলে সরাতে হচ্ছে। এদিক ওদিক চোখ ঘুরানো ক্ষণে এক কোণায় অবহেলিত পড়ে থাকা কালো ব্যাগটার দিকে নজর যায় ওর। মাঝারি আকারে একটা ব্যাগ, ভিতরে নিশ্চয়ই কিছু আছে। এটা এখানে কে রাখলো? ও দ্রুত পা বাড়ায়, ব্যাগটার হাতে তুলে চেন খুলতেই একটা ছোট্ট বাটন ফোন নজরে আসে। এরপর একে একে ড্রেস, সার্টিফিকেট। ফোনটার চার্জ শেষ। সার্টিফিকেট একবার চোখ বুলাই যান। এইচএসসি মানে স্থান গোটা গোটা অক্ষরে লেখা, অনিন্দিতা কায়নাত, গ্রুপ সায়েন্স, দুটোতে রেজাল্ট A+। বাহ, এমন মোটা মস্তিষ্ক মেয়েটাও A+ অর্জন করতে পারে। শিক্ষা ব্যবস্থা কী করুণ অবস্থা! ইজানের ঠোঁটের কোণ আপনা আপনি বেঁকে যায়। ও জিনিসপত্রগুলো ব্যাগের উপর ছুঁড়ে বেরিয়ে আসে রুম থেকে। ডাইনিং রুমে তখন সবাই খাওয়া অর্ধেক শেষ। ইজান সিঁড়ি বেয়ে নামার সময় সুভার দৌড়ে এলো।
একই সঙ্গে তাল মিলিয়ে নামতে নামতে বলল, বড় ভাইয়া খেতে যাচ্ছ? তুই খাসনি? যাচ্ছি, সিন্তিপু খাবার দিতে এসেছি তো, তাই দেরি হয়ে গেছে। ওর ট্যুরে শেষ? কি যে বলো আর। খেতে বসে উঠে গেল কেন? ইজানের ভুরুদয় কুচকে আসে। সুভার দুঃখিত গলায় বলে, কি জানি, তুমি একবার বলে দেখবে, আসলেও আসতে পারে। কি নিয়ে যে রাগ করেছে কেউ বুঝতে পারছে না। ইজান দম নেয়, বিরক্তি নিয়ে বলে, আচ্ছা তুই যা, আমি আসছি। ইজান পা ঘোরায়। চাচা তো এই দুই বোনকে সে ভালোই স্নেহ করে। সিঁড়ি বেয়ে ওঠার পর প্রথম রুমটা সিনথিয়ার, পরপর একে একে সুভা, ইয়ামিন ইমাদ দুজনে ইজানের যমজ ছোট ভাই। ওর হোস্টেলে থাকে বলে রুম দুটো খালি পড়ে থাকে। রুমের দরজাটা রাগের তোপে আটকাতেই নিচ্ছিল সিনথিয়া, তার পূর্বেই একটা হাত এসে আটকে দিল। সিনথিয়া সুভার ভেবে তেড়ে মেরে কিছু বলতে যাচ্ছিল কি, ইজান বিরক্ত ভরা চাউনি দেখে নিবে এলো। অল্প হাসার চেষ্টা চালিয়ে বলল, ইজান ভাই এখানে কি? নিচে খাবার খেতে আয়। খিদে নেই তো খাবার দিয়ে গেছে কেন? ইজানের দৃষ্টি যায় সোজা পিছনে বেড সাইডের টেবিলের ওপর রাখা প্লেট ভর্তি খাবার উপর। ওর এমন বাঁকা কথা ভর কালো না সিনথিয়া, জোর করে দিয়ে গেছে। দিয়ে দে, খাওয়ার ইচ্ছা নেই তো না, খাবার নষ্ট করবি না। এবার বিচলিত হলো সিনথিয়া, পা ঘুরিয়ে দূরত্ব প্লেটটা নিয়ে এলো ইজানের হাতে ধরিয়ে থমথমে গলায় বলল, বেশ নিয়ে যাও। ইজান প্লেট হাতে নিয়ে 2 কদম পেছল। নির্লিপ্ত দৃষ্টিদয়ের সীমানা আর সিনথিয়াকে প্রবেশ করালো না। এক পা বাড়ানোর আগে সিনথিয়া অশান্ত কণ্ঠে প্রশ্ন করে, ইজান ভাই তুমি নাকি বিয়ে করছো? বাড়ানোর পাটা সঙ্গে সঙ্গে গুটিয়ে এলো। ঘাড় বাঁকিয়ে তাকালো এবার। এক ভুরু কপালে তুলে বলল, হ্যাঁ তো, না কিছু না, এমনি। আমার বিশ্বাসই হচ্ছে না কেন জানি। হাসার চেষ্টাটা এখন চলমান, অথচ সে দারুণ কাঁচা। এক্ষেত্রে ইজান এমন কৃত্রিম হাসি চেনে ধরে ফেলল, তাই আশ্চর্য হওয়ার ভঙ্গিমায় চোখ বড় বড় করে বলল, বিশ্বাস না কি আছে? আমি কি আজীবন এমন আনমেরিড থাকবো নাকি? দ্রুত দুপাশে মাথা নাড়ায় সিনথিয়া। মিথ্যে হাসিটা মিলিয়ে যায় নিশ্চল গলায়, কেবল বলে, না না, তা কেন হবে? বিয়ে করো, বিয়ে করে সুখী হও। হ্যাঁ সুখী, বিড়বিড় করলো ইজান। না জানি কোন চিজকে বাড়ি আনা হচ্ছে। তাকে চাপকে সিধা না করলে খন্দকারদের কপালে ঘোর দুঃখ আছে, তার টের আভাস পাচ্ছে ইজানের চতুর মস্তিষ্ক। ইজানের 3 হাত থাকলে সে তার 3 হাতে নাম দিত মুনিম, শরৎ আর হিমেল। এই 3 ব্যক্তি সর্বদা ইজানের সঙ্গে সঙ্গে থাকে। আলাদা বডিগার্ড তো কেবল শোয়াবের জন্য। এরা 3 জন থাকলে ইজানের আর কিচ্ছু লাগে না। 3 জনের ভাই বলতে অজ্ঞান, বাড়িতেও অগাধ আসা যাওয়া, পরিবারের মতো। 3 জনের মধ্যে মুনিম একটু বোকা গোছে। সে মাঝে মধ্যে কিছু কাজকর্মে নিজের বুদ্ধি ঢুকিয়ে সবটা গোলেমালে ভেস্তে দেয়। এই যেমন অগোছালো রুমটা নিজে পরিষ্কার করতে যাচ্ছিল ইজান। শেষমেশ কালো ব্যাগটা দেখে অকারণে মাথায় রাগ চটল। মুনিম এত নির্বোধ কেন? এটা এখানে রাখার জিনিস। যত সব নির্বোধ মানুষজন। ও ব্যাগটা ছুঁড়ে ফেলো বারান্দার দিকে। সে ভয়ে ভয়ে রুম থেকে বেরোলো। পেটে খিদে চটে ইঁদুরে 14 গোষ্ঠী ছুটোছুটি করছে, তাদের দমাতে হবে। জাফর অফিস থেকে ফিরেছেন। রাতে খাবারটা আগে সবাই একসাথে বসে খেত, এখন কি হবে জানা নেই। অতসী ফাঁকা ঢোকিলে পা বাড়ায়। ডাইনিং স্পেসে আসতে তাজ্জব বনে যায়। একটা চেয়ারে অনন্দিতা বসে আছে, খুবই নির্বিকার চিত্রে এক ধ্যানে খাবার খেয়ে যাচ্ছে। সামনের চেয়ারে জাফর বসা, কিন্তু তাকেও তার ভাবান্তর নেই। অতসী ছুটে গিয়ে অনন্দিতার পাশের চেয়ারে বসলো, প্লেটে খাবার তুলে খাওয়া শুরু করলো তড়িঘড়ি করে। আস্তে শব্দ করে, খাচ্ছিস কেন? জাফর থমকে উঠলেন। থমকে তালে অতসীর জীর্ণ নরম সরম দেহখানা দুলে কেঁপে উঠল যেন। মন খারাপ করে আর চোখে তাকালো অনন্দিতার দিকে। এই মেয়ে কি রোবট বনে গেল? খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। অনন্দিতা কেবল দাঁড়িয়ে রইল দরজার পাশটায়।
আফরোজা তখন লাইট নিভিয়ে ঘুমাতে যাবেন। অনিন্দিতা তাকে পেয়ে হাত চেপে ধরল, কাতর গলায় বলল, মামি একটা কল করব, শুধু একটা। কাকে? অর্পাকে। ওরা টেনশন করছে মামি, শুধু জানাবো আমি বাসায় আছি, ব্যাস। বলা বাহুল্য, অনিন্দিতার আগে ফোনটাও খানিক আগে জব্দ করা হয়েছে। অতসিয়া সেই দিন জাফর আগে বসে ভেঙে ফেলেছে। আফরোজা দ্বিধা পড়লেন যেন, অনিন্দিতার মুখের দিকে চেয়ে না করতে পারলেন না। এবার পালানোর সুযোগ নেই, বাইরে 6 জন গার্ড তো আছেই, বাসার মেন দরজা আবার সিসিটিভি লাগিয়েছে জাফর, অফিস থেকে সারাক্ষণ নজরদারি চালায়। অনিন্দিতা আফরোজাকে টেনে রুমে নিয়ে এলো, পুনরায় ব্যাকুল গলায় বলল, মামি প্লিজ, আর কিচ্ছু চাইব না। আফরোজা নীরবে সম্মতি দেয়। ফোন নিয়ে এলেন, বন্ধুদের নাম্বারগুলো মুখস্থ ছিল। অনিন্দিতা দ্রুত ডায়াল করলো অর্পার নাম্বার, একদম শেষ সময় রিসিভ হলো। অর্পা ঘাবড়ে গেছে। অনিন্দিতার মামির নাম্বার। অনিন্দিতা হদিস নেই, মামি নিশ্চয় তাদের জেরা করবেন। ও ভীত মনে ফোন কানে ঠেকতে ওপাশ থেকে চিকন রিনরিনে গড়া ভেসে আসে, অর্পা আমি অনিন্দিতা বলছি। অর্পা এবার দ্বিগুণ ভরকালো, শেষ রক্ষেও বুঝি হলো না মেয়েটার। তুই বাড়িতে? অনিন্দিতা অক্ষিকোটর সিক্ত হলো, টেনশন করিস না, আমি বাড়িতে আছি। কিভাবে ধরা পড়লি? অনি। অর্পার কান্না পেয়ে গেল। ওর এমন ভেজা গলা শুনে কিঞ্চিত হাসল অনিন্দিতা। বলো, ভাগ্য ভাগ্য ধরিয়ে দিয়েছে। যাই হোক, রাতুল আর সিয়াকে জানাস আমি বাড়িতে, চিন্তা না করতে, সামনে শুক্রবারে বিয়ে, আসিস পারল। অর্পা পিলে চমকে উঠল, মারাত্মক চমকিত কণ্ঠে সে প্রশ্ন করল, তুই বিয়ে করছিস শেষমেশ? করব, রাখি। সংযোগ বিচ্ছিন্ন হয় পরপরই। ফোনটা আফরোজার হাতে ফিরিয়ে দেয় অনিন্দিতা, মুখে হাসির রেখা। নিজেকে যথাসাধ্য স্বাভাবিক দেখাতে চাইলেও কথা বলতে গিয়ে কণ্ঠনালী কাঁপলেও খানিকটা। চিন্তা করো না মামি, এবার আর তোমাদের ঘাড়ে বসে ঝামেলা পাকাবো না, যা করব তা পরিণতি দায়ভার একাই নেব। আফরোজা হতবিলম্ব দৃষ্টির দিকে চেয়ে ফিচেল হাসে অনিন্দিতা, ঘুরে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে আওড়ায়, ভুল বলেছি, একা দায়ভার নিব না, ওই আব্রাহামই যান, সমান দায়ভার নিতে হবে। অর্পা হাজির হলো পরের দিনই, সঙ্গে রাতুল সিয়া। শুক্রবারের অপেক্ষা করলে 4-5 বার হার্ট ফ্যাটাক চলে আসতো। অর্পা ব্যস্ত হাতে কলিং বেল চাপলো, দরজা খুলে অতসী মেয়েকে হেসে বলল, আরে অর্পা আপি, তুমি? একে একে ওরা 3 জনই ঢুকলো ভিতরে। আফরোজা আওয়াজ পেয়ে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলেন, তীক্ষ্ণ চোখে ওদের পরখ করে বলেন, তোমরা বসো, অনেকে আমি ডাকছি। তিনি ভিতরে গিয়ে অনিন্দিতাকে পাঠালেন, সে এলো হেলে দুলে। 3 প্রাণপ্রিয় বন্ধুদের দেখে কেবল হালকা চমকানো ভাব ধরে বলল, তোরা এই সময়? সিয়া সোফায় বসে মোচড়ানো শুরু করলো। রাতুলকে ইশারা দিয়ে বলল, এই মেয়ের ব্যবহার এত আজব মার্কা লাগছে কেন রে? রাতুল 2-1 ঘা খেয়েছে নাকি? উত্তর এলো বটে, তবে রাতুলের বদলে অতসী জবাবে মাথা দুপাশে নাড়িয়ে বলে, না না, আপির গায়ে হাত তুলেনি কেউ, সে পরশু থেকেই এমন আজব ব্যবহার করছে। দ্বিতীয় বাক্য বলার ক্ষণে নিজের গালের ওপর আপনা আপনি হাত ঝুঁকে গেল অতসীর। মনে পড়ল সেই দৃশ্য, যখন অনিন্দিতার খোঁজ বলার জন্য আফরোজার গালে একটা বসিয়েছিলেন। আহা, টনটনে ব্যথাটা এখনো রয়ে গেছে বুঝি। গালে হাত কেন তোমার অতসী? ভুলবশত ওর বদলে তুমি মার খাইছো নাকি? রাতুলের কথায় থতমত খায় অতসী, বোকা হেসে বলে, না না, আমি কেন খাবো? আচ্ছা, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি। বলে সে ছুটল। অমনি অর্পা লাফিয়ে অনিন্দিতার পাশে এসে বসল, কণ্ঠে উদ্বেগ নিয়ে বলল, অনিরে, কি হলো তোর? বিয়ে করবি না বলেও বাড়ি ছাড়লি, এখন কি হলো? অনিন্দিতা হাল ছেড়ে দিল। ইজানের নামে খুনের মামলা আছে, এমপি হওয়ার পরপরই সেগুলো ধামাচাপা পড়ে গেছে। আজব কিসিমের মানুষ সে, বাড়ির লোকেরা তাকে দোষারোপ করে না কখনো। অনিন্দিতা এমন মানুষকে জীবনসঙ্গী রূপে চায়নি কোনো কালই, তবু সব ঝামেলা কেন তার ঘাড়ি কেন আসে সে বুঝে উঠতে পারে না। 2 দিন যাবৎ নিজের মনকে বুঝিয়েছে ভাগ্য মেনে নিতে, তারপরও মন মানছে না। অনিন্দিতা সিক্ত নজরে ঘাবড়ানো অর্পা। 4 জনের গ্রুপটায় সেই বেশি ম্যাচুরিটি পারসন। অনিন্দিতার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে,
কান্না চেপে রাখতে নেই অনি, কান্না পেলে কাঁদতে হয়। আমরা তোর মামুর সঙ্গে কথা বলে কিচ্ছুটি হবে না অর্পা। এই বাড়ি থেকে বেরোনোর পর আমার ঠিকানা হবে ওই আব্রাহাম ইজানের বাড়ি, আর কোথাও না। মামু সবসময় বলে বাবার আমি মায়ের মৃত্যুর জন্য দায়ী। আচ্ছা বলতো, কেউ কিভাবে তার জন্মদাতে মাকে মারে? পিনপত নীরবতা, কেবল অনন্দিতা ফোপানো আর নাক টানা শোনা গেল। রাতুল থমথমে চেহারা এক পাচে বলল, আমাদের সঙ্গে চল তুই, এই বাড়িতে থাকা লাগবে না, বিয়ে করা লাগবে না। আহ রাতুল, ফালতু বকিস না। বাইরে 6 জন গার্ড আমাদের তুলে প্রাচীরে ওপর লটকে দিলেও আমরা কিচ্ছু করতে পারবো না বলে আবার অনন্দিতার দিকে তাকালো সিয়া। ঠোঁট চিপে বলল, বিয়েটা না হয় করলি, এরপর কি করবি? সংসার। অনন্দিতা দাঁত চাপে নাক টানা থেমে যায়, শক্ত গলায় বলে, বিয়ে করব বলেছি, সংসার করব তা তো বলিনি। সিনতে এক পলক সামনে রাখা জিনিসপত্রগুলো তাকালো। মোট 7টা শাড়ি, 5টা ড্রেস, প্রসাধনী সামগ্রী সহ আরও জিনিসপত্র সাজিয়ে রাখা, একদম ঝকঝকে তকতকে জিনিসপাতি। চিন্তার বুক ভার হয়ে আসে। এগুলো ইজান ভাইয়ের বউয়ের জন্য, তার জন্য নয়। ইজান অদ্ভুত এক মানুষ। সে রাজনীতির জটিল সমীকরণ বুঝে, অথচ মন বুঝে না। সুভা সব কিছু একবার নেড়েচেড়ে দেখল। পাশে থম মেরে বসে থাকা সিনথিয়াকে একটু ঠেস দিয়ে বলল, আপু দেখ তো, কিছু বাদ গেল নাকি? সিনথিয়া ধ্যান ছুটে সুভার দিকে এক পলক তাকিয়ে বলে, না। তোরা এখন যাবি কোথায়? ওই বাড়িতে যাব সন্ধ্যার দিকে। তোরা বলছিস কেন? তুই যাবি না? তোরই তো দুপাশে ঘাড় নাড়া। সিনথিয়া উঠে দাঁড়িয়ে বলে, না আমার ইচ্ছে নেই, টায়ার্ড আমি, আই নিড রেস্ট। 2 দিন ধরে তো রেস্ট নিচ্ছিস, 24 ঘন্টা 15 ঘন্টা দরজা আটকে বসেছিলি, কাজটাজ তো কিছু করিস না, এরপর আবার কিসের রেস্ট? ইজানের কণ্ঠ পেয়ে 2 বোনের নজর তার দিকে ফেরে। সুভা ঠোঁট চেপে হাসে। ব্যাপারটা সে স্বাভাবিকভাবে নিল। সিনথিয়া অস্বাভাবিক গম্ভীর হলো। ইজান কি তাকে খোঁটা দিচ্ছে? পড়াশোনার কি খবর? খালি ট্যুরে গেলেই হবে? সেমিস্টার কবে তোর? পুনরায় প্রশ্ন করে পাঞ্জাবি কলার পেছনে এলিয়ে আয়েসি ভঙ্গিতে পায়ের উপর পা তুলে সোফায় বসল ইজান। সামনের মাসে আর প্রিপারেশন কেমন? মোটামুটি। ইজান তাচ্ছিল্য হাসলো। মোটামুটি তাহলে তো তোর পড়া দরকারে নেই। সুভা মুখ চেপে হাসছে। ইজানের দৃষ্টি ঘুরে তার দিকে ভুরু নাচে জিজ্ঞেস করে, হেসে লাভ নেই, তোমারও রেজাল্ট দেখব। সিনথিয়ার ঠায় দাঁড়িয়ে মিনিট 5 পার হলো। সে এক চুলো নড়ল না তবু। ইজানের ভুরুদয় আপনা আপনি কুঁচকে আসে। তাতে বিরক্তিতে ব্যক্ত কণ্ঠে বলে, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে সামনে থেকে টিভি অন করবো। সিনথিয়া দ্রুত সরে গেল, এক ছুটে দোতলায় উঠে গেল। সুভা সেদিকে একবার তাকে মিনমিন করে বলল, তুমিও আজ যাবে ভাইয়া? কোথায়? আর এগুলো কি? ইজানে চমকিত স্বর। ছোট টি টেবিল ভর্তি এত জিনিসপত্র দেখে সে দারুণ হতভম্ব হল। সুভা মৃদু হেসে বলল, ভাবি বিয়ের সামঞ্জস্য সব বড় মা নিজে পছন্দ করে কিনেছে, সুন্দর না? ইজানে চমকিত ভাব উবে গেল। টিভি অন করতে করতে উদ্গ্রীবহীন নির্বাক গলায় বলল, আচ্ছা বড় ভাইয়া, ভাবি দেখতে কেমন? ভীষণ ভেজালি এক প্রশ্ন। ইজান ফের মারাত্মক বিরক্ত হলো। সে নিজেও তো এই মেয়েকে ঠিকঠাক দেখেনি। উত্তরে সে দিল না। সেকেন্ড খানেক গড়াতেই কামিনী হাজির হলেন, হাতে ঠান্ডা পানি ভর্তি গ্লাস। সেটা ইজানের দিকে বাড়িয়ে সুভার দিকে তাকালেন। প্রশ্নখানা তিনি আশার ক্ষণে শুনেছেন, উত্তরটা দিলেন তিনি বেশ উৎফুল্ল চিত্রে। ও খুব সুন্দর, তুই দেখলে বুঝবি। আমার ছোটবেলার সই মালিনীর ছবি দেখিয়েছি না, একদম ওরকম ছবি দেখবি? আয়, আমার ফোনে আছে। ইজান পানিটুকু পান করে আর চোখে মায়ের দিকে তাকালো। এত খুশি কিসের? ওই মেয়ে তো আস্ত এক বদের হাড্ডি, রাত বিরাতে পালাচ্ছিল, তাও আবার একা একা। প্রেমিক সাথে থাকলে ইজান খুশি মনে যেতে দিত। অন্যের প্রেমে ভ্যাগড়া তিরি, তার কী লাভ? সিনথিয়াকে বাধ্য হয়ে আসতে হলো। একতলা সিমসাম বাড়িটির দিকে তাকিয়ে কয়েকবার গোপন দীর্ঘশ্বাস ফেলল সে। আজ কামিনী, ইজান বাদে সবাই এসেছে। ইয়াসমিন আর ইমাদ ও এরা হোস্টেল থেকে ফিরেছে কালই। একে একে সবাই বাড়িতে প্রবেশ করল। মেইন দরজার কাছে আফরোজা জাফর দাঁড়িয়ে।
অতসী একটু ভিতরে, সে সবাইকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। শেষে চোখ আটকালো একজনের উপরে, অগোছালো শার্ট পরিহিত এক পুরুষ। নাম জানা নেই, তবে তাকে সে চেনে। এজন্যই তো সে সেই দিন কোমরে ব্যথা পেল। থমথমে হলো অতসীর উচ্ছিরি চেহারাখানা। সে চপল কদম রুমে চলে এলো। অনিন্দিতা বিবর চিত্রে খাটের ওপর বসা। বাইরে থেকে আসা শোরগোলেরও তার বিশেষ ভাবাবেগ নেই। অতসী তাকে দেখলেই মন ভারী হয়ে আসে। একরকম রোবট বনে। আর কয়দিন থাকবো অনন্দিতা? আপি তুই কি পড়বে আজ বিয়ে? না তো। ভ্যাকা চ্যাকা খেলে অতসী মিনমিন করে বলল, ওই বাড়ি থেকে এক ঝাঁক লোক এসেছে, কিছুক্ষণ পর এই রুমে হামলা দিতে পারে তোমায় দেখার জন্য। অতসীর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভিড়িয়ে রাখা দরজাটা খুলে গেল। আফরোজা এক হাতে দরজা চেপে দাঁড়িয়ে সুভারদের ভিতরে ঢোকার সুযোগ করে দিয়ে বলল, যাও মায়েরা ভিতরে গিয়ে বসো। সুভার ঢুকলো চঞ্চল পায়, অথচ সিনথিয়ার মনে হলো তার পা দুটো মাটির সঙ্গে পেরেক ঠুকে আটকে রাখা হয়েছে। সে স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। শেষমেশ নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে ঢলতে ঢলতে একপাশে এসে দাঁড়ালো। আফরোজা বেরোনোর আগে বসলো, ও হচ্ছে অতসী, আমার মেয়ে, আরও অনিন্দিতা বলে তিনি বেরিয়ে গেলেন। অতসী পাঁচটা সোহান বসতেই সে তরিত মাথায় দুলিয়ে বললে, আমি অতসী। সুহা আলতো হেসে বলল, আমি সুহা, ভাবির ছোট ননদ। অনিন্দিতা থম মেরে বসে রইল। তার মুখে দিকে নিমেষ চেয়ে আছে একজন। সে ভালো টের পাচ্ছে। এমনভাবে চেয়ে আছে কেন? অনিন্দিতা চোখ তুলে এক পলক তাকাতে সে হম্বিতম্বি করে চোখ ফিরে নিল। চিন্তা বড্ড ভাবুক হলো। না, মেয়েটা সুন্দরী, তবে তার থেকে বেশি। এজন্য বুঝি কামিনী তাকে মনে ধরেছে। বিছানার ওপর রাখা সফেদ রঙের পাঞ্জাবিটার দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল ইজান। দারুণ গম্ভীর, ভারী স্বরে বলল, এটা এখানে কেন? বেটকে তোরা আলমারি পেয়েছিস? সরা এখান থেকে। মুনিম তৎক্ষণাৎ পাঞ্জাবিটা হাতে তুলে নিল। বলো ভাই, দেখুন তো এটা আপনার ঠিকঠাক মতো হয় কি না। আন্টি কিনেছে, আপনার তো সাইজ হয়, লম্বা হয় না। এখন তোদের সামনে আমি ট্রায়াল মেরে দেখব? যা তো, ভালো লাগে না এত রং ঢং। হিমেল মাথা নাড়িয়ে বলল, আপনার লজ্জা লাগলে আমরা বাইরে যাচ্ছি ভাই, তাও একবার পরে দেখুন। সাইজে না হলে মুনিম গিয়ে চেঞ্জ করে আনবে। আমি যাব মানে? আমি একটু পর বাসায় যাব, তুই গিয়ে চেঞ্জ করে আনবি। আজ পুরো দিন একটা কাজ করস নাই তুই। মুনিমের কথায় টোন শেষে দিকে পাল্টে গেল। হিমেলকে কড়া স্বরে কথাগুলো বলে সে ক্ষান্ত হলো। হিমেলের বিপরীতে চুপ রইল। পাঞ্জাবিটা কেড়ে নিয়ে বিছানার উপর রেখে বলল, পড়ুন ভাই, আমরা আসছি। বলেই সে মুনিমকে বগল দাবা করে নিয়ে বাইরে গেল। শরৎ উল্টো ঘুরতেই ইজান হাঁপ ছাড়ল, তুই দাঁড়া, কথা আছে। শরৎ ঘাড় বাঁকাতে ইজান ফের বলল, দরজাটা আটকে আয় আগে, ওই দুই গর্ধ বাইরে থাক। শরৎ মাথা হেলিয়ে সম্মতি দিল। দরজাটা আটকে এলো। সবে রুম থেকে বেরোনের হিমেল মুমিন দুজনেই হতভম্ব হলো তা দেখে। মুমিন কিঞ্চিত নাক ছিটকে বলল, ভাই, আমাদের সামনে লজ্জা পায়, কিন্তু শরতের সামনে না। আজ ওই মেয়ের কোন কাণ্ড ঘটায়নি তো? ইজানের প্রশ্নে দুপাশে মাথা নাড়ে শরৎ। না ভাই, চুপচাপই ছিল, একবার উকি মেরে দেখেছি। কি সাংঘাতিক, মেয়েদের রুমে উকি দিস তুই? ইজান ততক্ষণে গায়ের টি শার্ট খুলে নতুন পাঞ্জাবিটা শক্তপোক্ত শরীর জড়িয়েছে। তার এমন শেষাক্ত কণ্ঠে প্রশ্ন অল্প ভরকালো শরৎ। পরক্ষণে আবার মাথা চুলকে হেসে বলল, না, ইয়ামিন আর ইমাদ ভাবিকে দেখতে চাইছিলাম, তাই ওদের নিয়ে একটু উকিঝুঁকি দিয়েছি। ধরা পড়িসনি তো? না ভাই, যাক ভালো। ভাই, একটা কথা বলবো? ইজান বাঁকা চোখে তাকালো। বল। আপনি সত্যি বিয়েটা করবেন? মানে ভাবির সঙ্গে তো আপনার কিছুই যায় না, বয়সে অনেক ছোট। একটু দমলো শরৎ কণ্ঠনালীতে।
কিলবিল করা বাক্যটা শেষমেশ আমতা আমতা স্বরে বলেই ফেলল। তারপর আপনারা একজন আরেকজনকে ঠিকঠাক চেনেন না, পছন্দও করেন না। ইজান ঘুরে দাঁড়ালো এবার। অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, প্রথমে মামুনির জন্য না করিনি, কিন্তু মেয়ে এমন তারা জানলে ভুলেও মত দিতাম না। তবে আরেকটা মুখ্য বিষয় কি জানি, মেয়েটা জানে আব্রাহনি যান খুনি। এই কথাটা আমার সামনে আজ পর্যন্ত তোরা কেউ উচ্চারণ করিসনি। না, মামুনি বা আমার ভাইয়েরা করেছে, ভুলও কখনো করেনি, কিন্তু প্রথমে দেখায় মেয়েটা আমার খুনি ডেকেছে। এত সাহস মেয়েটা, বলতে পারিস এজন্য বিয়ের ব্যাপারটা আগাচ্ছে।